নরসিংদীর বেলাবতে সিলেট থেকে ঢাকামুখী অগ্রদূত পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, 2 শিশু ও 4 নারী সহ মাইক্রোবাসের 11 যাত্রী নিহত। জঙ্গিবাদ ও মাদক থেকে তরুণদের দূরে রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষার সদস্যদের নির্দেশ প্রধানমন্ত্রীর, বলেন বাহিনীর আধুনিকায়নে উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষকদের অদক্ষতায় ভেস্তে যাচ্ছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারি উদ্যোগ, ঝরে পড়ছে অনেক শিশু, বড় অংশের বঞ্চিত হওয়ার আশঙ্কা। এবং হায়দ্রাবাদ টেস্টে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ফলো অন করতে হচ্ছে না বাংলাদেশকে, 299 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারত। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। নরসিংদীর বেলাবো উপজেলার দড়িকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছে কমপক্ষে 4 জন। সকাল 8টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, নিহতদের মধ্যে 2 শিশু, 4 নারী ও 5 জন পুরুষ রয়েছেন। আহতদের ভৈরব ও নরসিংদী স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার কামরাঙ্গী চর থেকে দিনমজুর শ্রেণীর লোকজন ভাড়া করা এই মাইক্রোবাসে করে কিশোরগঞ্জের নিকলি তাদের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা থেকে একটি মাইক্রোবাস নিকলির উদ্দেশ্যে এদিক দিয়ে যাচ্ছিল, অপরদিকে একটি যাত্রীবাহী বাস আসছিল। তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষের ফলে মাইক্রোবাসে থাকা 11 যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আমাদের গ্রামে একটা বাৎসরিক একটা আনুষ্ঠানিক হয় মেলা হিসেবে, আগামী বুধবার দিকে এটা চালু আর কি। আমরা ওই উপলক্ষে বাড়িতে ফিরতেছি। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহতদের গ্রামের বাড়ি নড়াইলে চলছে শোকের মাতম। কান্নায় ভেঙে পড়েছেন স্বজনসহ প্রতিবেশীরা। নিহত 13 জনের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়। কাভার্ড ভ্যান চালক জেলার সদর উপজেলার বাসগ্রামের হেমায়েত মোল্লাকে হারিয়ে অঝরে কাঁদছেন 2 সন্তান সহ পরিবারের সদস্যরা। এদিকে আগুনে পড়ে চেহারা বিকৃত হওয়ায় অনেকেই তাদের স্বজনদের চিনতে পারছেন না। সড়কে চলাচলের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। শুক্রবার রাতে নড়াইল থেকে ছেড়ে আসা ঢাকামুখী হানিফ পরিবহনের বাস ও সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানের সংঘর্ষে 2টি গাড়িতেই আগুন ধরে যায়। এতে মারা যান 13 জন। অস্ত্র, পুলিশের সরঞ্জামাদি সহ 11 জন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগ। গতকাল রাতে সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত 3টি গাড়ি, 5 রাউন্ড গুলি, 3টি ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল, 2টি দেশি পাইপ গান, একটি ওয়াকি টকি, 5টি ডিবি পুলিশের জ্যাকেট, 5টি হ্যান্ডকাপ ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। রোববার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস কার্যালয়ে গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন একথা জানান। মাঝরাতে প্রায় 1টার দিকে একটা সংবাদ পায়, 3টা মাইক্রোতে করে এই কিছু দুষ্কৃতিকারী সবুজবাগ মাঠের মধ্যে জড়ো হয়। তাদেরকে চ্যালেঞ্জ করে গাড়ি সার্চ করে, তাদের বডি সার্চ করে। ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় এই ধরনের ভুয়া ডিবির পরিচয়ে তারা এই ধরনের ছিনতাই কার্য করে। আমরা তদন্ত করে দেখছি। শিক্ষকদের দক্ষতার অভাবে ভেস্তে যাচ্ছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের নানামুখী উদ্যোগ। ফলে রোধ করা যাচ্ছে না শিশুদের ঝরে পড়া রোধে এখনই পদক্ষেপ না নিলে শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে সমাজের বড় এক অংশ। শিশু অধিকার নিয়ে মাইদুর রহমান রুবেলের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্বে থাকছে শিক্ষার অধিকারের কথা।
স্কুল ব্যাগ কাঁধে যে বয়সে বিদ্যালয়ে যাওয়ার কথা রাব্বির, সে বয়সে সংসারের খানিক দায়িত্ব চেপে বসেছে কাঁধে। তাই স্কুলে পাঠে মনোযোগী হওয়ার বদলে নিজের কাজে মন দিয়েছে সে। রাব্বির মতে এমন নিয়তি প্রাথমিকে 20% শিশুর, মাধ্যমিকে যা বেড়ে দ্বিগুণ হয়। শিক্ষার আলো বিলাতে রাজধানীর স্কুলের সামনে বসলো নিয়মিত কোচিং সেন্টারের লিফলেট বিলালেও নিজের শিক্ষার খবর নেই। কেউ কেউ আবার এভাবে হেলায় নষ্ট করছে মূল্যবান সময়। প্রতিদিন কাজ করি, বুলেটিন টাকা দিই আর আঙ্গ 10 টাকা করে দিই। মা স্কুলে ভর্তি করে দেয় না। আগে স্কুলে পড়তাম, ভালোই লাগে কিন্তু কঠিন। গাড়িতে রেডি করি, দিলে 300-400 পাই, তাই ঘরে বাজার করে। যারা স্কুলে যাচ্ছে তাদেরও আছে নানা বঞ্চনা। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শিশুর দেহের 10% বেশি ওজনের বই নেয়ার উপর নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। এই অবস্থায় কারো মনে প্রশ্ন জাগতেই পারে, এ কি শিক্ষা না শাস্তি? অনেক বই, এত কষ্ট করে প্রতিদিন এত সিঁড়ি ওঠা খুবই কষ্ট হয় আমাদের। অনুসন্ধানে জানা গেছে শিক্ষা শিশুরা মূলত 4 ধরনের বঞ্চনার শিকার হয়। সুযোগ না থাকায় সব শিশুর পক্ষে শিক্ষা লাভ করা সম্ভব হয় না। স্কুলে ভর্তি দুই তার হয় না এবং অনেক শিক্ষাচক্র শেষ করা সম্ভব হয় না। শিশু শিখলো কিনা সে লার্নিং অ্যাচিভমেন্টটা এনশিওর করার মতো সময় শিক্ষকের নাই। প্রতিটি শিশু শিখছে কিনা সেটা নিশ্চিত করার জন্য কৌশল তার জানা নেই। পাঠদান প্রক্রিয়ার মধ্যে কিন্তু অনেক আনন্দ সংযোগ করা যায়। এই জন্য দরকার শিক্ষকের দক্ষতা বৃদ্ধি। যে দরিদ্র পরিবারের বিশেষ করে ছেলেমেয়েরা ক্ষুধা পেটে নিয়ে বিদ্যালয়ে আসে এবং ঝরে পড়া রোধে বিদ্যালয় ভিত্তিক খাদ্য কর্মসূচি একটা বিরাট ভূমিকা রাখতে পারে। দারিদ্র পীড়িত এলাকা অনুযায়ী ড্রপ আউটের হার সবচেয়ে বেশি গাইবান্ধায়। আর সারা দেশে গড়ে 5 জনে 1 জন ঝরে পড়ে প্রাথমিকে, মাধ্যমিকে তা বেড়ে দ্বিগুণ হয়। আমাদের পদ্ধতিগত ত্রুটি আছে। আমরা গতানুগতিক ধারায় বাচ্চাদেরকে লেখাপড়া করাতে চেষ্টা করি। শিক্ষকদের প্রশিক্ষণ এর অভাব আছে। আমাদের বাজেট এত কম থাকে শিক্ষায়, বিনিয়োগটা এত কম যে আমরা এখন পর্যন্ত শুধু পাঠ্য বইয়ে দিতে পারি। এই ধরনের আকর্ষণীয় পোস্টার, কার্টুন, ছবি সম্বলিত বই পুস্তক এটা দিতে পারি না। প্রাথমিক পর্যায়ে বিশেষ করে শিশুদের জন্য এটা তো আমাদের সংবিধানেই বলা আছে, সকল নাগরিকের জন্য শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এটা রাষ্ট্র, এইখানে রাষ্ট্র কিন্তু পাশ কাটিয়ে যেতে পারে না। দারিদ্র পীড়িত এলাকায় ঝরে পড়া রোধে সরকার স্কুলে শিশুদের উন্নত প্রোটিন সমৃদ্ধ বিস্কুট দিচ্ছে। তবে এটি চলছে কেবল 80টি উপজেলায়। চিহ্নিত দারিদ্র ম্যাপ অনুযায়ী স্কুলে দেওয়া উপবৃত্তি কভার করে কেবল 40 ভাগ শিশুকে। 2003 সাল থেকে প্রতি শিশুকে 100 এবং পরিবারের 2 সন্তানকে 125 টাকা করে উপবৃত্তি দেওয়া হলেও মূল্যস্ফীতির কারণে বর্তমানে তা নেমে এসেছে 50 টাকায়। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জবাসীর আরেক দুর্ভোগের নাম জলাবদ্ধতা। ডিএনডি বাঁধের কারণে বর্ষায় জমে থাকা পানিতে বছরের বেশিরভাগ সময় ডুবে থাকে সিটি কর্পোরেশনভুক্ত এলাকাটি। তাদের অভিযোগ, রাস্তাঘাটের উন্নয়ন হলেও জলাবদ্ধতা সমস্যার সমাধান হচ্ছে না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনবাসীর দুর্ভোগ ও প্রত্যাশা নিয়ে স্থানীয় প্রতিনিধি সাদাত হোসেন স্বপনের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি। সিদ্ধিরগঞ্জের 10, শহরের 9 ও বন্দরের 8টি ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এর মধ্যে সিদ্ধিরগঞ্জের অবস্থান ডিএনডি বাঁধের ভেতরে। বন্যা প্রতিরোধে নির্মিত একসময়ের আশীর্বাদ বাঁধটি এখন স্থানীয়দের গলার কাটা। প্রতিবছর বর্ষা মৌসুমে জমে থাকা বৃষ্টির পানিতে বেশিরভাগ সময় ডুবে থাকে এলাকাটি। স্থানীয়দের অভিযোগ, রাস্তাঘাটের উন্নয়ন হলেও জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ নেই। এতে বছরের বেশিরভাগ সময় পানিবন্দী হয়ে থাকছে শত শত পরিবার। বৃষ্টি আসলে রাস্তাঘাট পানি জলাবদ্ধতা হয়ে থাকে। রাস্তাগুলি অনেক জরাকীর্ণ এবং জলাবদ্ধতায় একদম রাস্তাঘাট ডুবে যায়। চলাফেরার সমস্যা, পানি জমে দুর্গন্ধ হয়, মশা মাছি বেড়ে যায়, ময়লা আবর্জনার দুর্গন্ধে এলাকায় থাকা যায় না। মেয়র সাহেবের কাছে আমাদের আবেদন, আমাদের জন্য এই জলাবদ্ধতা দূর করা হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা জানালেন, নির্বাচিত নতুন মেয়রের নেতৃত্বে জলাবদ্ধতা নিরসনই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি তাদের নিয়ে বৈঠক করে তাদের সাথে কথা বলে আমি আশ্বাস করেছি যে মেয়র মহোদয়কে আমি এটা অবগত করব এবং যত দ্রুত সম্ভব এই জলাবদ্ধতা নিরসন করার জন্য আমি সচেষ্ট থাকবো। আমাদের 6 নং ওয়ার্ড আছে, এটা আমরা আগামী 1-2 বছরের মধ্যে আমাদের এলাকায় কোনো জলাবদ্ধতা থাকবে না, এটা আমরা দূর করব ইনশাআল্লাহ। নির্বাচিত প্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান হবে এমন আশায় বুক বেঁধে আছেন এলাকাবাসী। নুসরাত জাহান সিন্ধি, RTV।
অবশেষে ভাষা শহীদ সালামের নামে নামকরণ হচ্ছে তার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সরকারি এ সিদ্ধান্তে খুশি সালামের পরিবার ও এলাকাবাসী। ঢাকার আজিমপুর কবরস্থানে থাকা সালামের কবরটিও সংরক্ষণের দাবি জানান তারা। ফেনী প্রতিনিধি আজাদ মালদারের রিপোর্ট জানাচ্ছেন রকিব মানিক। 52 ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আব্দুস সালামের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামে। কয়েক বছর আগে গ্রামটির নাম সালামনগর করা হয়। সেখানে সালামের স্মৃতি রক্ষায় জাদুঘর ও গ্রন্থাগারও প্রতিষ্ঠা করা হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এবার গ্রামের একমাত্র বিদ্যালয়টির নামও পরিবর্তনের সিদ্ধান্ত নিল সরকার। 14 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে নতুন চেতনায় যাত্রা শুরু হবে বিদ্যালয়টির। ফেনীবাসীর খুবই দাবি যে এটি হওয়া দরকার, এর জন্য আপনারা আন্দোলন করেছেন, আপনারা নানাভাবে দাবি দাওয়া পেশ করেছেন। তার প্রেক্ষিতে সরকার এটির নাম পরিবর্তন করে ভাষা শহীদ আব্দুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারণ করেছেন। সরকারি এই সিদ্ধান্তে খুশি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। স্কুলের নাম পরিবর্তন হয়ে যে ভাষা শহীদ সালামের নামে হয়েছে, এই জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ এবং এলাকাবাসী খুবই আনন্দিত। যখনই মেসেজটা পাইছি তখনই আমাদের ছেলেমেয়েদেরকে আমরা আনন্দ করছি। তবে বারবার আবেদন করার পরেও রাজধানীর আজিমপুর কবরস্থানে সালামের কবরটি সংরক্ষণে কোনো উদ্যোগ না থাকায় কিছুটা অসন্তুষ্ট সালামের পরিবার।